মৎস্যজীবী, মৎস্য চাষী, মৎস্য খাতে উদ্যোক্তা এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন বা সারা বাংলাদেশে আমাদের যারা মৎস্যজীবী এবং মৎস্য উৎপাদনকারী সহ এই মৎস্য উন্নয়নের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এই মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি এবং একটি জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সহস্রদ্ধ সালাম। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি এবং সশ্রদ্ধ সালাম জানাই মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা জীবনের মায়া ত্যাগ করে অস্ত্র হাতে নিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করে দিয়েছেন, বিজয় এনে দিয়েছেন। তাদের প্রতি অত্যন্ত বেদনার সাথে আমি স্মরণ করি 75-15 আগস্ট। লাখো শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীন বাংলাদেশ একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না। এদেশের মানুষ প্রায় 90% মানুষই তো দরিদ্র, তার উপর 80% উপরে মানুষ একবেলা খাবার জুটতে পারত না, চিকিৎসা ছিল না, শিক্ষা ছিল না, কোনো অবকাঠামোগত উন্নতি ছিল না। মনে হতো যে শুধু ভাগ্যের উপরেই তাদের জীবনটা ছিল। সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করে একটা উন্নত সমৃদ্ধ জীবন দেওয়ার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই 1948 সাল থেকে ভাষা আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের পথ বেয়ে তাঁরই নেতৃত্বে এবং আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা স্বাধীনতা অর্জন করি। মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে গড়ে তুলতে, যা ছিল পাকিস্তানের একটি প্রদেশ এবং শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত একটি জাতি। তার উপর যুদ্ধের ধ্বংসস্তূপ, তার উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেন। এই মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই সমস্ত অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ যা যা ছিল সবই তো ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলিকে মেরামত করা এবং দেশটাকে উন্নত পথে এগিয়ে নিয়ে যেয়ে তিনি বাংলাদেশকে মাত্র অল্প সময়ের মধ্যেই স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে যান। যেটা ছিল একটা আমি বলবো একটা অস্বাভাবিক ঘটনা, কারণ পৃথিবীর কোনো দেশে একটা বিপ্লবের পর, যুদ্ধের পর এত অল্প সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াতে পারে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল এবং জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছিল স্বল্পোন্নত দেশ হিসেবে। সেই মর্যাদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দিয়ে যান। যখন তিনি আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কর্মসূচি দিলেন, ঠিক সেই মুহূর্তে 1975 সালের 15ই আগস্ট, যে দিনটি বাংলাদেশের মানুষের জন্য সবথেকে অন্ধকার একটি দিন, সেই দিন ঘাতকের নির্মম বুলেটে হারালাম আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করলো আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স ছিল মাত্র 10 বছরের। ঘাতকের দল তাদেরকেও নির্মমভাবে হত্যা করল। কামাল জামালের নবপরিণীতা বধূ, মাত্র বলতে গেলে 1 মাস আগেই তাদের বিয়ে হয়েছিল। 14ই জুলাই কামালের বিয়ে হয়, 17ই জুলাই জামালের বিয়ে হয়।
সেই নববধূ যাদের হাতে মেহেদির রং তখনও মোছেনি, কিন্তু তাদের বুকে তাজা রক্তে সেই মেহেদির রং ঢেকে যায়, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনি পঙ্গু ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন আহমেদ ছুটে এসেছিলেন, ঘাতকের দল তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান নিজের মা ত্যাগ করে যে বাধা দিতে চেয়েছিল ঘাতকদের, তাকে হত্যা করে। ঘাতকের দল কিন্তু এই একটি জায়গায় থেমে থাকেনি, ওই একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে। যুবনেতা শেখ ফজলুল হক মনি, তিনি বাংলা বাণীর সম্পাদক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্র সমাজের পক্ষ থেকে তিনি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। যখন ঘাতকের দল তাকে হত্যা করতে যার অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে এসেছিল, ওই একই সাথে সেই আর্যমণিকেও হত্যা করে। শেখ ফজলুল হক মনি এবং আর্যমণির দুটি অবুঝ বাচ্চা মায়ের আর বাবার রক্তাক্ত সেই দেহের কাছে বাবা মা বলে চিৎকার করে কাঁদে। একই দিনে আমার সেজু ফুপুর বাড়ি আক্রমণ করে আব্দুর রাব সানিয়াবাদ, যিনি কৃষিমন্ত্রী ছিলেন। আজ আমাদের কৃষি বিষয়ে তার যথেষ্ট অবদান রয়েছে। তিনিও একজন মুক্তিযোদ্ধা সংগঠক। ঘাতকের দল তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, তার 4 বছরের নাতি সুকান্ত, বেহাতুষ পুত্র, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং ভাগ্নে সহ সেখানেও নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিল। আমার ফুপুর 2 বোন, 1 ভাই, তারাও গুলির আঘাতে আহত এবং বাড়িতে আরও কাজের লোকজন অনেকেই মৃত্যুবরণ করে। 15 আগস্ট ওই 32 নম্বর বাড়ি আক্রমণ করতে যেয়ে ঘাতকের দল যে গোলা ছুঁড়েছিল, তাতে মোহাম্মদপুরে কয়েকটি বাড়িতে সেই গোলা পড়ে, 32 নম্বর বাড়িতে না পড়ে। আর সেখানে কয়েকজন মানুষ নিহত হয় এবং আহত হয়। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবথেকে কষ্টের বিষয় হলো, যেখানে তার কোনো ইস্যুই ছিল না, যে কোটা আমি সম্পূর্ণভাবে সেটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয়, সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয়, সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। মূল দাবি কোটা সংস্কার। আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি,
আমরা তো সবাইকে হারিয়েছি, তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে, যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায়, যুদ্ধ অপরাধী যারা আমাদের মা বোনকে ধরে নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, লুটপাট করেছে। তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর। 6 বছর দেশে আসতে পারিনি, বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে। আমার ছোট বোনের পাসপোর্টটাও যারা ক্ষমতায় এসেছিল দেয়নি, রিনিউ করতে দেয়নি। 6 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি নির্বাচিত করে ফিরে আসি, আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, প্রত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি, কোন দেশে এলাকার মানুষ, যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম, মাথাপিছু আয় মাত্র 54 মার্কিন ডলার থেকে 277 মার্কিন ডলার উন্নীত করেছিলাম, সেই দেশ আবার পিছনে পড়েছিল, আবার হাহাকার দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি। তারপরে যখন 21 বছর পর সরকার এসেছি, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। প্রথমে খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সেই সাথে পুষ্টি নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া। প্রথমবার 5 বছর, দ্বিতীয়বার এসে 2009 জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায়, সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল, উন্নয়নের রোল মডেল। প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। কারণ আমি নিজে দেখেছি, এখনো বহু, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আমি জানি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, গুলি, বোমা, মিটিংয়ে বোমা পুঁতে রাখা, সরাসরি গুলি, গ্রেনেড হামলা করে মারার চেষ্টা, বহুবার আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে 81 সালে বাংলাদেশে আসার পর। আমি তো জীবনে পরোয়া করিনি। দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্র্যের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না, তাদের বিনা পয়সা ঘর দিতে হবে।
চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, শিক্ষায় প্রত্যেকটা পরিবারকে সহায়তা, বৃত্তি, উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা, উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা, অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে, আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে, তার উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছে। তো সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নকে পিছনে ফেলা, আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা। যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর এ বিষয়ে ইতিমধ্যেই আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে, আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। কারণ আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না, যারা বসেছিল আমি বারবার আলোচনা, তাদের দাবি মানা সব থেকে, আর যার দাবি মানব কি, যেটা আমি করে দিয়েছি সেটাই তো, এটা তো আমারই করা, ইস্যুটা তো আমারই, আমিও আপিল করা হয়েছে অ্যাপিলেট ডিভিশনে। তারপরে এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই ৭১-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। যাক, আমি যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। উপস্থিত সুধীমণ্ডলী, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এদেশের মানুষের জীবন মান উন্নত করতে। তিনি ছিলেন কৃষি বান্ধব। আমাদের মাটি অত্যন্ত উর্বর, সোনার মাটি। স্বাধীনতার পর বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে এইরকম ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কোনো কিছু নেই, আপনি এই অবস্থায় কিভাবে দেশকে গড়ে তুলবেন? তিনি জবাব দিয়েছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি সেই মাটি মানুষ দিয়েই এ দেশ গড়ে তুলব। 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যে সংবিধানে মানুষের সকল মৌলিক অধিকারের কথা সুনিশ্চিত করে বলা আছে। তিনি দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যেমন কৃষি গবেষণা, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেই সাথে পুষ্টি অধিকারটাও সুনিশ্চিত করবার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, আমি কোট করছি, বলেছিলেন, মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ, আনকোড। নদী, নালা, খাল, বিলের দেশ আমাদের। তিনি এটাই মনে করতেন, যত আমরা বেশি উৎপাদন করতে পারবো, নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো।
সমুদ্রের সীমা মিয়ানমার এবং ভারতের সঙ্গে আমাদের সমুদ্র সীমা সুনির্দিষ্ট করা ছিল না। বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করা ছিল না। 1974 সালে এই সমুদ্র সীমার একটি আইন জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে যান। যে আইন জাতিসংঘ করেছিল 1982 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদৃষ্টি, এটাই প্রমাণিত। দুর্ভাগ্যের বিষয় হলো 15 আগস্টের পরে যারা সরকার এসেছিল তারা কখনোই সেই আইন মোতাবেক আমাদের সমুদ্র সীমায় যে অধিকার আছে সেই অধিকারের কথা কখনোই স্মরণও করেনি, উল্লেখও করেনি, উদ্যোগও নেয়নি। 96 সালে সরকার আসার পর থেকে আমরা কিছু উদ্যোগ নেই এবং উদ্যোগ নিয়ে কি কি করণীয় সেটা ঠিক করি। মাত্র 5 বছর, অতি অল্প সময়। তারপরও জাতিসংঘে যে আনক্লজ আছে সেখানে আমরা সই করি, যাতে সেখান থেকে আমরা সহযোগিতা পাই। এরপর 2001 থেকে 2008 আমরা সরকারি ছিলাম না। 2009 সরকারি আসার পর আমরা আবার উদ্যোগ নেই। দুই প্রতিবেশী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা জয়ী হই এবং সেই বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করি। আমাদের যে মৎস্য, বিশেষ করে মিঠা পানির মাছ, আমাদের অনেক প্রজাতির মাছ, সেই মাছের উৎপাদন বাড়ানো এবং মানুষকে উৎসাহিত করা, সেই লক্ষ্য নিয়ে 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই এই গণভবনের লেকে প্রথম মাছ তিনি মুক্ত করেন। কারণ সেখানে এই যে তিনি প্রথম গণভবনের লেকে মাছ অবমুক্ত করে দেশের মানুষকে আহ্বান করেছিলেন যে যার যেখানে নদী, নালা, খাল, বিল, জলাভূমি, পুকুর যা আছে সবাই মাছ উৎপাদন জন্য বাড়ায়, যা সবথেকে নিরাপদ, আমিষ এবং পুষ্টি আমাদেরকে দিতে পারে, দেশের মানুষকে দিতে পারে। তার শুভ সূচনা তিনি করেছিলেন। আমরাও যখন সরকার এসেছি তখন থেকে এই পুষ্টি চাহিদা পূরণ করবার জন্য, সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা, মানুষের আর্থিক সচ্ছলতা এবং আমাদের এই মৎস্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানি করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নেই। আমরা ইতিমধ্যেই 2016-17 সালে বাংলাদেশ মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হই। একসময় ছিল মানুষ শুধু ওই নুন ভাত খুঁজত, এখন কিন্তু ভাতের সাথে একটু মাছও খেতে পারি। অন্তত সেই সক্ষমতা, মাথাপিছু আয়ও আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমরা চাষি পর্যায়ে লাকসই ও জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয়ে সহ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি, যার ফলে 2022-23 অর্থ বছরে আমাদের মাছ উৎপাদন 49,15,000 মেট্রিক টনে উন্নীত হয়, যা 2007-08 সালে যা ছিল মাত্র 25,63,000 মেট্রিক টন। এর দ্বিগুণ আমরা উৎপাদন করতে সক্ষম হই। আমি যখন 96 সালে সরকারে আসি তখন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, একটাই কৃষি বিশ্ববিদ্যালয় ছিল মাত্র ময়মনসিংহে, আর তাছাড়া জাতির পিতার হাতে গড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমি তাদের সাথে কথা বলি, তাতে তখন দেখলাম যে শুধুমাত্র তেলাপিয়া আর কার্প মাছ এই নিয়েই গবেষণা হচ্ছে। তা আমি বললাম শুধু এই মাছটা তো গবেষণা করলে হবে না, আমাদের দেশীয় প্রজাতির মাছ যাতে বৃদ্ধি পায় সেই গবেষণাও আমাদের দরকার। এবং তখন থেকে এই গবেষণার দিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং গবেষণার জন্য কৃষি গবেষণা, অর্থাৎ ধান উৎপাদন থেকে শুরু করে তরি তরকারি, ফলমূল সব কিছুতে যাতে গবেষণাটা হয় সেদিকে লক্ষ্য রেখে একটা আলাদা বরাদ্দ আমরা দিয়েছি। প্রথমবারই আমি 12 কোটি টাকা দিই, এরপরে 100 কোটি টাকার বাজেটে একটা থোক বরাদ্দ রেখে দিই। একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা অর্থাৎ কম্পিউটার শিক্ষা, আর একটা হচ্ছে এই আমাদের কৃষি গবেষণা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই এবং যার ফলাফল আমরা পেয়েছি। বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করলাম,
সবথেকে বেশি ফসল উৎপাদন হলো 1998 সালে বন্যার পরে। আমাদের চাহিদার থেকেও বেশি খাদ্য আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম, যার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল তখন। এবং আজকে বাংলাদেশ মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আমরা উঠে এসেছি। মিঠা পানির মাছ অর্থাৎ পুকুর, আমাদের নদী নালা, সেখানে যে মাছগুলো উৎপাদন হয়, সচরাচর আমরা যে মাছ খেয়ে থাকি সেটা উৎপাদনে সারা বিশ্বে এখন বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের ভৌগোলিক সীমারেখা কিন্তু খুবই কম, তারপরেও আমাদের গবেষণার ফলেই আমরা মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পেরেছি বলে এটা সম্ভব হয়েছে। তাছাড়া বদ্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ ধারাবাহিকভাবে 5 বছর বিশ্বে 5ম স্থান ধরে রেখেছে। 5ম স্থান 5 বছর কেন, আমরা তো আরো উপরে উঠতে চাই। কাজে এখানে যারা আমাদের বাচ্চারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু উদ্যোগ নেন, আমরা যেন আরো উপরে উঠতে পারি। আমাদের মৎস্য চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় সেটাও নিশ্চিত করা। তবে এখন একটা সুবিধা হয়েছে, আগে কেউ মোবাইল ফোন ব্যবহার করতো না। 96 সালে আসার পরই আমি সব ডিজিটাল সিস্টেম করি এবং মোবাইল ফোন সকালে হাতে হাতে তুলে দিই। আর এখন মোবাইল ফোনের মাধ্যমেই কোন বাজারে কত মাছের কী দাম আমাদের মৎস্য চাষিরা সেটা জানতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার ফলে সমুদ্রেও যারা মাছ ধরেন তারাও কিন্তু সেখানে বসে যোগাযোগ করতে পারেন এবং বাজারের কি অবস্থা সে খবরটা প্রত্যন্ত অঞ্চল থেকেও নিতে পারেন এবং সমুদ্র থেকেও নিতে পারেন। সে ব্যবস্থাটাও করে দিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে আমরা ইলিশ উৎপাদনে প্রথমে আমরা 1 নম্বরে আছি, তেলাপিয়া উৎপাদনে 4র্থ। তাছাড়া আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যত অনাবাদী জমি আছে এবং যে সমস্ত জলাভূমি মানে হেজে মজে পড়ে আছে সেগুলি পরিষ্কার করে সেখানে মাছ উৎপাদন করা, এবং এতে কিন্তু সুফল পাওয়া যায়। আমি আমার নিজের কথা বলি, আমাদের পূবের বিল এবং দাঁড়িয়ারকুল, সেখানে আমাদের কিছু সম্পত্তি রয়েছে। অনেক জমি অনাবাদী পড়েছিল প্রায় 30-40 বছর। আমি উদ্যোগ নিই, আমার বাড়ি আমার খামার, এই যে একটা প্রকল্প আমরা নিয়েছি, সেখানে একটা সমিতিও আমরা করেছি, দাঁড়িয়ারকুল সমিতি। আমি তার উপদেষ্টা হিসেবে আছি। আমি আমার নিজের থেকে 9 বিঘা জমিও দিয়ে দিয়েছি সেখানে, এবং এই অনাবাদী জমিগুলি সমস্ত পরিষ্কার করে আবাদ করা হলো। সেখানে যেমন ধান চাষও হলো, আর যেগুলো উঁচু জমি সেখানে তরি তরকারি, আর যেখানে জলাভূমিগুলি ছিল সেখানে মাছের চাষ। প্রথমবার আমরা 200 মনের মতো মাছ পাই, 120 মন, 10-20 মন এরকম পাওয়া গেছিল। পরবর্তীতে সেখানে প্রায় 394 মন মাছ পাওয়া গিয়েছিল। যারা ওই এলাকা জমির মালিক তাদেরকে ওটা সম্পূর্ণভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, আর আমাদের যেটুকু ভাগ সেটাও আমাদের পরিবার আমরা পেয়েছি সেইভাবেই। অর্থাৎ এই যে পড়ে থাকা একটা জায়গা, সেখান থেকে যে আমরা বিশাল অঙ্কের একটা উৎপাদন করতে পারি সেটাই কিন্তু আমি দেখাতে চেয়েছি, এবং সেটা অত্যন্ত সফলতা অর্জন করেছি বলে এটাও আমি চাচ্ছি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে, যে কীভাবে যৌথভাবে, কারণ ছোটোখাটো অল্প অল্প জমি অনেকের আছে, তাদেরকে সবাইকে একসাথে নিয়েই, হ্যাঁ আমি নিজে কিছু সেখানে দিয়েছি, সহযোগিতা করেছি। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা অনাবাদী জমি চাষ করি, আর যেখানে আমাদের নদী নালা খাল বিল জলাভূমির দেশ, হাওর বাওরের দেশ, যেখানে যদি আমরা নিজেরা স্ব উদ্যোগ নিই তাহলে আমাদের তো কোনো অভাব থাকার কথাই না, বরং সেগুলি প্রক্রিয়াজাত করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। আমাদের হাওর বাওর অঞ্চল যেমন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চল, বিশেষ করে সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এই কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং
নেত্রকোনায় ইতিমধ্যে আমি মৎস্য অবতরণ কেন্দ্র করে দিয়েছি। আগে ওখানে মৎস্য অবতরণ কেন্দ্র ছিল না, সেই হাওড় অঞ্চলে সেটা আমরা করে দিয়েছি। তাতে মৎস্য চাষিরা তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং তাদের মাছ উৎপাদন সেখানে রাখতে পারেন, তারপরে তারা ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই সুবিধাটাও আমরা করে দিয়েছি। চিংড়ি মাছ গবেষণার জন্য বাগেরহাটে গবেষণা ইনস্টিটিউট করে দেওয়া হয়েছে, আর চাঁদপুরে আছে ইলিশ গবেষণা ইনস্টিটিউট। আর অন্য মাছের গবেষণা তো হয়, কারণ চিংড়িটা আমরা বিদেশে রপ্তানি করি, কাজে সেটাকে যাতে মানসম্মত হয় এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমাদের অর্থনীতিতে মাছের যথেষ্ট অবদান রয়েছে, কারণ আমাদের বাজেট 2008 সালে যেখানে 68,000 কোটি টাকা ছিল, এবারে আমরা বাজেট দিয়েছি 7,97,000 কোটি টাকার বাজেট। কাজে আমাদের মাছ জাতীয় জিডিপিতে 2.53%, কৃষি জিডিপিতে 22.26% অবদান আমাদের এই মাছের থেকেই আসে। আর মৎস্য খাতের জিডিপি প্রবৃদ্ধি 2.81%। এখানে 14 লক্ষ নারী সহ প্রায় 2 কোটি জনগোষ্ঠী, অর্থাৎ প্রায় 12% অধিক লোক এই সেক্টরে বিভিন্ন কার্যক্রমে জীবিকা নির্বাহ করে। কাজে আমি মনে করি যে আমরা এই দিকে আরো বিশেষ আমাদের দৃষ্টি দেওয়া, কারণ মাছের কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। মাছটা যখন প্রক্রিয়াজাত করি তার আঁশটাও কাজে লাগে, মাছের কাটাকুটিগুলিও কিন্তু এটা বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যায়। কাজে সেদিকে লক্ষ্য রেখে এটা একটা আমাদের অত্যন্ত অর্থকরী ফসল। তাছাড়া সমুদ্র সীমা অর্জনের পর সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে ব্যবহার করার জন্য আমরা ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি, এবং সমুদ্র যেমন শুধু মাছ না, তেল, গ্যাস, খনিজ পদার্থ যেমন উত্তোলন করা, পাশাপাশি আমাদের মাছ এবং উদ্ভিদ, সমুদ্র উদ্ভিদ সেগুলিও আহরণ করা। আমরা সি উইড ইতিমধ্যেই খুরুশকুলে কিছু কিছু উৎপাদন শুরু করেছি। আমাদের পুকুর, লেক, খাল, জমি, সেখানে শুধু মাছের চাষ না, সেখানে মুক্তা চাষ করাটাও একটা সহজ পদ্ধতি। আমি প্রথমবার সরকারি সেটা শুরু করেছিলাম, এখন এমনকি আমি গণভবনে ওটা শুরু করেছি। কাজে সেটারও একটা নমুনা আমরা সবাইকে দেখাবো, আর এখন অনেকে আমরা উৎসাহিত করছি। এটাও কিন্তু একটা অর্থকরী ফসল। এছাড়া কাঁকড়া, চিংড়ি, তারপর নানা ধরনের এমনকি শামুক, ঝিনুক কোনো কিছুই ফেলা যায় না, সবগুলিরই কিন্তু প্রয়োজন আছে। সবগুলি একটা যাতে উৎপাদন এবং সেগুলি প্রক্রিয়াজাত করা, আমাদের নিজেদের কাজে ব্যবহার, বিদেশে রপ্তানি, সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আমরা ইতিমধ্যেই সামুদ্রিক মৎস্য আইন 2020 প্রণয়ন করেছি, সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা 2022 এটা আমরা করেছি, সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা আরেকটি প্রকল্প নিয়েছি, যেটা সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। সেটা বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় 1,868 কোটি টাকা ঋণ নিয়ে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আর আমাদের গভীর সমুদ্রে মৎস্য যেগুলি আহরণ করা, ইতিমধ্যে লং লাইনার আমরা 4 জনকে দিয়েছি। আমি খুব খুশি হলাম, এখানে একজনকে পুরস্কার দেওয়া শুনলাম যে তিনি এই গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য উদ্যোগ নিচ্ছেন। আমাকে সেটা জানালেন, যাকে আমরা পুরস্কার দিলাম। আমি ঠিক নামটা মনে নেই, আছেন তো উনি এখানে, আছেন না? একটু দাঁড়ান দেখি। আচ্ছা, তো এটাও খুব আনন্দের বিষয়, কারণ আমি বহুদিন থেকে চেষ্টা করছিলাম যে আমাদের গভীর সমুদ্রে যে মৎস্য আহরণ, আমরা কিন্তু এখনো গভীর সমুদ্রে পৌঁছাতে পারিনি। আমি জাপানের সঙ্গে কথা বলেছি, মালদ্বীপের সাথে কথা বলেছি, শ্রীলঙ্কার সাথে কথা বলছি, যাদের অভিজ্ঞতা আছে। তবে এখন বোধহয় জাপান, মানে আমরা চাই এটা প্রাইভেট সেক্টরই হবে, সরকারে না, কিন্তু যত রকম সুযোগ সুবিধা করে দেওয়া সেটা আমরা করে দেব, কারণ সেটা আমাদের দেশের কাজে লাগবে। আমরা এমনকি আমাদের জলসীমায় কিন্তু টুনাও পাওয়া যায়, আর পেলাজিক মাছ, এটা আহরণেরও উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের ইতিমধ্যে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান এটা প্রণয়ন করা হয়েছে, বাস্তবায়ন
জাটকা সংরক্ষণ, ইলিশ প্রজনন এবং সুরক্ষা, এই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। ইলিশ সাগরের থেকে চলে আসে, পোনা ছাড়ে, আবার তারা চলে যায়, আবার তারা আসে। কাজেই ওই সময়টা তাদের জন্য অভয় আশ্রম দরকার এবং একটা সব মাছের জন্য একটা অভয় আশ্রম দরকার। সেটা ব্যবস্থাপনা আমরা নিয়েছি বলে আজকে ইলিশ উৎপাদন বেড়েছে, ইলিশের সাইজটাও বড় হচ্ছে। সাথে সাথে আমাদের মৎস্য চাষিরা তাদেরও জন্য কোনো রকম কষ্ট না হয় সে ব্যবস্থাও আমরা নিয়েছি। যে সময়টা মাছ ধরা নিষেধ সেই সময় আমরা আমাদের জেলেদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি। আমরা বিনামূল্যে খাদ্য সাহায্য দেই। এই 15 বছরে 6 লক্ষ মেট্রিক টনের মতো খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে আবার খাঁচায় মাছ চাষ করা সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কেউ যদি করতে চায় তো ওই সময়টায় খাঁচার ভিতরে মাছ চাষ করে সে কিন্তু না নিজের চাহিদা মেটানো এবং বাজারজাত করতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে, সে ব্যবস্থাও করে দিয়েছি। আগে আমরা এমনি সাধারণ কার্ড দিয়েছিলাম, আজকে আমরা জেলেদের জন্য স্মার্ট কার্ড দিয়ে দিলাম। আপনারা দেখেছেন, কারণ স্মার্ট বাংলাদেশ করবো, সব কিছুতে স্মার্ট হওয়া উচিত, তাই এখন আমরা স্মার্ট কার্ড দিয়েছি। কারণ যে সময়টা মা ইলিশ নিষিদ্ধ, ধরা নিষিদ্ধ থাকে, অন্য মাছ ধরা, তখন যে তারা যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ উৎপাদন আর তাছাড়া বিদেশে রপ্তানি বা দেশেরও সেটাকে পরীক্ষা করার জন্য আমরা পরীক্ষাগার তৈরি করে দিয়েছি। তাছাড়া ইতিমধ্যে আমাদের দেশীয় পণ্য তার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, আমাদের বাগদা চিংড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর সেই সাথে সাথে আমাদের প্রায় 52টা দেশে আমরা এখন মাছ এবং মৎস্যজাত পণ্য আমরা রপ্তানি করছি। তবে এই রপ্তানির সাথে ভ্যালু এডেড হওয়া দরকার, অর্থাৎ প্রক্রিয়াজাত করে দিতে পারলে আরও বেশি অর্থ আমরা উপার্জন করতে পারি। পাশাপাশি মাছ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরে এখন তো ঘরে বাইরে সবাই কাজ করে, আর মানুষের মাথা পিছু আয় বেড়েছে, অত কাজের লোকও পাওয়া যায় না, কাজেই একেবারে রান্নার জন্য তৈরি, এভাবে গৃহিণীদের জন্য বেশি সুবিধা হবে মাছ কাটাকুটা সব তৈরি থাকতে, সেটারও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফ্রোজেন মাছও তৈরি করা হচ্ছে। আস্তে আস্তে এটা শুরু হচ্ছে, তবে বেসরকারি খাত এগিয়ে আসুক, আমি সেটাই চাই। আমরা জাতীয় চিংড়ি নীতিমালা 2014, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন 2020 প্রণয়ন ও বাস্তবায়ন করছি এবং আমরা এই খাতকে উৎসাহিত করার জন্য রপ্তানি মূল্যের 10% হারে বিশেষ প্রণোদনা দিচ্ছি। আমরা ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় 3টা মান নিয়ন্ত্রণ ল্যাব আন্তর্জাতিক মানের সেটা উন্নীত করা হয়েছে এবং ক্ষতিকর রেসিডিউ দূষণ নিয়ন্ত্রণের জন্য জাতীয়ভাবে রেসিডিউ কন্ট্রোল প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের মানুষের জন্য নিরাপদ প্রাণীর আমিষ নিশ্চিত করতে সহায়তা করবে। এবং আমরা মৎস্যজীবী এবং জেলেদের যে প্রাপ্য অধিকার সেটা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছি। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুর আক্রমণ, সুন্দরবন আমাদের গর্ব, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, কিন্তু বাঘের থাবে অনেক সময় মানুষের ক্ষতি হয়। কাজে এখন একটা কথা বলবো যে সুন্দরবনে যে জলদস্যু ছিল বা বনদস্যু ছিল তারা কিন্তু সারেন্ডার করেছে আমার কাছে এবং আমরা তাদেরকে ভালোভাবে কাজের ব্যবস্থা করে দিয়েছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। এখন আর সুন্দরবনে বনদস্যুর উৎপাত নেই। কাজে এই যে যদি কোনো জেলে এই ধরনের কোনো যেমন বাঘ, কুমির বা সাপের কামড়ে মারা যায় বা কোনো ক্ষতি হয়, তার পরিবার যাতে সহযোগিতা পায় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আবার যা বয়োবৃদ্ধ হয়ে যায় তার ব্যবস্থাও আমরা নিয়েছি। সেখানে নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের আর্থিক সহায়তা নীতিমালা 2019 প্রণয়ন করা হয়েছে এবং সেই অনুসারে আর্থিক সহায়তা কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আমরা কোনোভাবে যদি কোনো কারণে মাছের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় তো মৎস্য চাষিদের আমরা খুব স্বল্প সুদে ঋণ দেই এবং তারা যেন নগদ অর্থ দিয়ে থাকি, তাদের কাজ যাতে তারা করতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি।
কাজে আমি মনে করি যে আমাদের গৃহীত পদক্ষেপ আজকে আমাদের দেশের মানুষের শুধু পুষ্টি চাহিদা পূরণ করবে না, পাশাপাশি তাদের জীবন জীবিকাও উন্নত হবে, আর আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি এটুকু বলবো যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এই ধারাটা যেন অব্যাহত থাকে, সেভাবেই আপনার সকলেরই সহযোগিতা চাই। আর আমাদের সব বিষয়ে উৎপাদন বাড়িয়ে দেশকে আমরা স্বয়ংসম্পূর্ণ করে সারা বিশ্বের দরবারে বাংলাদেশ যেন আত্মমর্যাদা নিয়ে চলতে পারে, তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। 41 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। তাছাড়া জলবায়ু অভিঘাত থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য এবং বাংলাদেশের মানুষের জীবন মান সুরক্ষিত করবার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 সেটাও প্রণয়ন করে সেগুলি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। জাতিসংঘ ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG সেটা বাস্তবায়ন যেটা 2030, তারও যে বিষয়গুলি আমাদের সেটার দিকেও আমরা নজর দিয়েছি এবং সেটা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করে এগিয়ে যাচ্ছি। উন্নয়নশীল দেশ হিসেবে 2026 সালের মধ্যে আমাদের যাত্রা শুরু। বাংলাদেশ আর্থসামাজিকভাবে এই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক, সেটাই আমরা কামনা করি, যা আমাদের বাংলাদেশকে আরও উন্নত সমৃদ্ধ করবে। একটি পরিবারও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষ তার ঠিকানা পাবে। ইতিমধ্যে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করেছি। বাকি যেটুকু আছে ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে। 2 কাঠা করে জমি, 2 কামরা বিশিষ্ট একটি বাড়ি, যেখানে একটা স্যানিটারি ল্যাট্রিন, পাকের ঘর, সুপেয় পানি, বিদ্যুৎ সব ব্যবস্থা থাকছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি এবং আমরা এখন সোলার প্যানেলে যাতে আরও বিদ্যুৎ উৎপাদন হয় সেদিকে দৃষ্টি দিচ্ছি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেটার দিকে দৃষ্টি দিচ্ছি এবং বাংলাদেশের মানুষের জীবন মান আরও উন্নত হোক সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আর বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তা, বিশেষ করে মাছের চাহিদা পূরণ করে আমরা দেশের মানুষকে আরও সুস্বাস্থ্যের অধিকারী হোক, সেটাই আমরা চাই। কাজে আজকের যে প্রতিপাদ্য ভরব মাছে মোদের দেশ, গর্ব মোরা স্মার্ট বাংলাদেশ, কাজে আমি এই কথা বলেই আমি মনে করি একটা সময়োপযোগী প্রতিপাদ্য আপনারা নিয়েছেন। আমি জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মূল্যবান ভাষণ প্রদান